রাষ্ট্রপতিকে দিয়ে অবৈধ আদেশ জারি করিয়েছে অন্তর্বর্তী সরকার, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐক্যমত্য হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছে সেটা লিখলেন না, তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। সংবিধান সংশোধন কমিটিতে সমান সদস্য রাখার আহ্বান বিরোধী দলীয় নেতার। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। 5 দেশ থেকে কেনা হবে 2.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল কার্ড বিতরণ শুরু। সুবিধা তো এখন হাতে না পাইলে বুঝতে হবে এখন ওইটা নিয়ে নাকি পাম্পে গেলে কি সুবিধা দিয়ে এখন তো ওটা অজানা আছে। ফুল কার্ড পাইলে হয়তো বা যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না, বা এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস। সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগিরই প্রজ্ঞাপন। মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক ও অভিভাবকদের। আনন্দ শোভাযাত্রা নয়, পহেলা বৈশাখে ফিরছে মঙ্গল শোভাযাত্রা। চিরায়ত বাংলার এই উৎসব প্রাণের, বললেন সংস্কৃতি মন্ত্রী। কুয়েতের তেলের ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানে 2000 পাউন্ড ওজনের বোমা ফেলল যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির শঙ্কা। এবং ক্রীড়াঙ্গনকেও রাজনীতিকরণ করেছিল আওয়ামী লীগ, বললেন ফখরুল। খেলাধুলা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি। পরে এই কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংশোধনে সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি গঠন করতে হবে। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। এ সময় সংসদ সদস্য আন্দালিব পার্থ বলেন, বিএনপির সদস্যরাও জুলাই যোদ্ধা, তাই সংস্কার তারাও চান। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল। বলছে জুলাই জাতীয় সনদ 2025 যে সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে ঐক্যমত্য হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছে সেটা লিখলেন না, তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। এদিকে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে এই আদেশ জারি করতে বাধ্য করা হয়েছে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অব দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন, ওই অর্ডারের কোনো জায়গায় কোন আইনের ব্যাকিং এ অর্ডার পাস করা হয়েছে? নাথিং লাইক দ্যাট মাননীয় স্পিকার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংকট সমাধানে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি, রাশিয়া, ভারত সহ 5 দেশ থেকে জ্বালানি কিনবে সরকার।
জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য বলছে 3 থেকে 30 মার্চ পর্যন্ত 64 জেলায় মোট 3,559 অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয় 191টি, জরিমানা হয়েছে 9,35,070 টাকা। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসেব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয় দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে 1,28,939 টন, অকটেন রয়েছে 7,940 টন, পেট্রোল 11,431 টন, জেট ফুয়েল 44,609 টন। নিয়মিত আমদানি ও খালাস প্রক্রিয়া চলমান থাকায় তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে, আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। আমাদের সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই হয়তো G2Gর এটা ক্যান্সেল করতে পারে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটার বিকল্প কি হতে পারে সেভাবে আমরা কাজ করছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, দেশে এখন পর্যন্ত কোনো জ্বালানি সংকট নেই। অসৎ প্রক্রিয়ায় তেল মজুত করে রাখার কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা চলছে। তেল আমদানির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে সরকার। জ্বালানি সংকট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, বা যে সংকটটা যাতে না হয়, আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় মোট 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার কথা জানিয়ে পরিস্থিতি সামাল দিতে রাতে পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। তেল পেতে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন অনেকে। চরম ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ। আমি মাত্র আসছি, আমার সামনে প্রায় আরো 150 গাড়ি আছে আমার পাশে আছে, আমরা আদৌ তেল পাবো কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। এসে বরঞ্চ 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিলে সবাই বুঝবে যে না, তেল নাই, রাস্তাঘাটে বাড়ান যাবো না। আমি 7টা থেকে এখনো লাইনে দাঁড়ায় আছি, আমার সামনে এখনো 100 উপরে গাড়ি আছে, এখন তেল পাবো কিনা জানি না। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় সরবরাহ সংকটে পড়েছেন তারা। নিরাপত্তার স্বার্থে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। এদিকে শৃঙ্খলা ফেরাতে 1 সপ্তাহের মধ্যে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে সরকার। আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। তেল নিয়ে সংকট যেন থামছেই না। প্রতিদিনই পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের লম্বা লাইন। কালোবাজারি ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে মনিটরিংয়ের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। এদিকে তেল সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে কয়েকটি জেলায়। আজ কার্ড দিলেও কাল থেকে নেওয়া যাবে তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। তেল নিতে প্রতীক্ষিত গ্রাহকদের লম্বা লাইন এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। এই অবস্থায় ভোগান্তি কমাতে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। সিরাজগঞ্জে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু করা হয়। যানবাহনের রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসেছে তেল প্রত্যাশীরা।
আমি আধা ঘন্টা আগে আসছি, এখানে এসে সিরিয়াল দিছি কার্ড নেওয়ার জন্য আর কি, ফুয়েল কার্ড নেওয়ার জন্য। এই যে একটা ভোগান্তি এত লোকের জন্য, কিন্তু কখন হবে তাও তো কোনো নিশ্চয়তা নাই। আর ফুয়েল কার্ড পাইলে হয়তো বা যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না ভাই, এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না, তখন একটু ভোগান্তিটা কম হতে পারে ভাই। ফুয়েল কার্ডের যদি যথাযথ ব্যবহার হয় তাহলে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আসবে। এদিকে চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই সময় প্রচন্ড ভিড়ে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন একজন, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঠাকুরগাঁয়েও নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জ্বালানি তেল জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে 28 ব্যারেল ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা তেল ন্যায্য মূল্যে বিক্রি করেছেন ম্যাজিস্ট্রেট। এ সময় তিনি জানান, ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 9100 লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন ও বিজিবি। এ সময় একজনকে 2 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস করার কথা ভাবছে সরকার। করোনাকালীন সময়ে এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে শিক্ষক ও অভিভাবকেরা খানিকটা নিমরাজি হলেও এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসে পাঠদান বা গ্রহণে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করছেন তারা। করোনা মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু হয়। করোনাকাল পেরিয়ে নতুন বাংলাদেশে দীর্ঘ বিরতির পর আবার অনলাইনে ফিরতে যাচ্ছে ক্লাস। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল গুঞ্জন। অবশেষে 3 দিন অনলাইনে ক্লাস ও 3 দিন সশরীরে ক্লাস নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে কথা হয় শিক্ষকদের সাথে। করোনাকালীন অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিজেদের মতামত জানান তারা। অনলাইনে ক্লাস করলে যদি 5 মিনিট ক্লাস করে 1 ঘন্টা তারা অনলাইনে অন্য কিছু দেখবে। এর আগেও আমরা করোনাকালীন সময় এইরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমরা ওই পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। এখন পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নেই, সেহেতু আমাদের এভাবেই চলতে হবে। যদিও এই সিদ্ধান্তে খানিকটা নিমরাজি অভিভাবকরা। ক্লাসে যে পড়াশোনাগুলো হয় সেটা যদি সপ্তাহে 3 দিন অনলাইনে হয়, সেটা অবশ্যই তার যে পরীক্ষা সেটা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। তবে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তে খুশি। করোনায় তাদের অনেকেরই অনলাইন ক্লাসের অভিজ্ঞতা থাকায় পড়ালেখায় ব্যাঘাত ঘটবে না বলে মনে করছেন তারা। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর থেকে আসে, তাদের জ্যামের জন্য অনেক সমস্যা হয়ে থাকে। যদি অনলাইন ক্লাস নেওয়া হয় তাহলে তাদের আগে জ্যামের সমস্যা পড়তে হবে না। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত নিলেও মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তুলবেন তারা। সেখানে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি সাশ্রয়ে অনলাইন অফলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীও। তিনি বলেন, সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন শিক্ষামন্ত্রী। অনলাইনে যদি যা হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন, সো উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সারা দেশে হামের প্রকোপ। এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত অন্তত 38 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে টিকা কিনতে ইউনিসেফের প্রায় 600 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। মঙ্গলবার রাজশাহীতে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী।
জুনে শুরু হবে হামের টিকাদানের বিশেষ ক্যাম্পেইন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ২৭ জন, রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৯৮ শিশু। এর মধ্যে আজ চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি ৪ শিশু। আর সিলেটেও মাত্র ৫ দিনে ৩৯ রোগীর দেহে এ রোগ শনাক্ত হয়। কুষ্টিয়ায় শনাক্ত ৬৩, পাবনায় ৬ আর শরীয়তপুর হাসপাতালে ভর্তি ৩ রোগী। ২২ জনের ভিতরে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আর বাকি ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আমরা বেশি বাচ্চা ১ থেকে ৩ বছরের মধ্যে এই বাচ্চাগুলো বেশি পাচ্ছে। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে অভিভাবকদের। আমরা আতঙ্কিত, সারা দেশে ইতিমধ্যে হাম মহামারী আকার ধারণ করছে। সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের ১/৩ বয়স ৯ মাসের কম। বর্তমানে ৯ মাস বয়সে শিশুদের হামের টিকা দেয়া হয়। এ কারণে হামের টিকা দেওয়ার বয়স কমিয়ে ৬ মাস করার সুপারিশ করেছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। এদিকে পরিস্থিতি সামাল দিতে টিকা কিনতে ইউনিসেফকে প্রায় ৬০০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। মঙ্গলবার রাজশাহীতে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। ইতোমধ্যেই আমরা ৬০৪ কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে জুনের শুরুতে একটি বিশেষ হাম টিকাদান কর্মসূচি চালু করতে চলেছে। সোমবার জাতীয় টিকাদান কারিগরি উপদেষ্টা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মোগল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা নাম দেয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার মোগল শোভাযাত্রা নামেই হবে চারুকলার শোভাযাত্রা। অন্তর্বর্তী সরকারের এই নাম পরিবর্তনের বিষয়টি ভুল সিদ্ধান্ত ছিল। জনগণের নির্বাচিত সরকার এবার এই বিতর্ক থেকে বের হতে চায়। সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নানা বিতর্কে পহেলা বৈশাখে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছিল অন্তর্বর্তী সরকার। যদিও মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত নাম ছিল, ফলে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের ২ মাসের মাথায় উদযাপিত হতে যাচ্ছে বাংলার চিরায়ত এই উৎসব। প্রশ্ন উঠেছে, এবার তাহলে কোন নামে হবে চারুকলার এই শোভাযাত্রা? সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষ্কার জানালেন, এই নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এতে বিতর্ক তৈরি হয়েছে। জনগণের নির্বাচিত সরকার এই বিতর্কে যাবে না, তাই এবার হচ্ছে মঙ্গল শোভাযাত্রাই। আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনটোটা রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলার চিরায়ত রূপে হবে এবারের পহেলা বৈশাখ উদযাপন, যেখানে অংশ নেবে সব জাতিগোষ্ঠীর মানুষ। পহেলা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোন, যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এটা পালিত হবে। সবকে নিয়ে আমরা একটা সমন্বিত মিটিং করেছি। মিটিং করে আমরা এটা ঠিক আগের মর্যাদায় আমরা এটা করব। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, এখানে মেলা হবে। দীর্ঘ বছরের বাংলার ঐতিহ্য পালনের রেওয়াজ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, এখানে নামের চেয়ে উৎসব বড়। এই উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। কুয়েতের তেল ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানে ২,০০০ পাউন্ড ওজনের বোমা ফেলল যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, প্রায় ২,০০০ পাউন্ড ওজনের এই বোমা ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র ইরানে ইস্পাহান শহরে প্রায় 2000 পাউন্ড বা 907 কেজি ওজনের ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে, এমন খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইস্পাহান শহরে এই ঘটনা ঘটে। শহরের উপকণ্ঠে অবস্থিত একটি বড় গোলাবারুদের ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় একাধিক শক্তিশালী সেকেন্ডারি বিস্ফোরণ ঘটে, যা বিশাল অগ্নিগোলক ও শকওয়েভ সৃষ্টি করে। ইস্পাহান ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র, যেখানে সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি। যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এই হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে একই সময়ে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে বৈঠক করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সারা দেশে গ্রাম পর্যায়ে পেশা হিসেবে খেলাকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, গত 17 বছরে ক্রীড়াঙ্গনে সর্বনাশ হয়ে গেছে। সকলেই জানেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খেলাকে কেন্দ্র করে নানান উদ্যোগ নিচ্ছে সরকার। সারা দেশের গ্রাম পর্যায়ে খেলাকে ছড়িয়ে দিতে পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে রাজনীতিকে মিশ্রণ না করার আহ্বান জানান তিনি। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সরকার রাজনীতির ঊর্ধ্বে গিয়ে খেলাকে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলার বিকল্প নেই। এছাড়া বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে একই দিনে 64 জেলায় শুরু হবে নতুন করে স্পোর্টস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী 30 এপ্রিল সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস একই দিনে 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। ক্রীড়ার সাথে রাজনীতির মিশ্রণে গত 17 বছরে ক্রীড়াঙ্গনের সর্বনাশ হয়ে গেছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়। রাজনৈতিক রং কি এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভূমিকা অনেক। এর আরও প্রসার ঘটাতে তৎপর বর্তমান সরকার। তারেক রহমান শুরু করছেন। মাহাদি হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।